Dear students, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintaining the health rules. আজকে আমরা ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের 4 ইয়ার্স বিবিএ অনার্স কোর্স এর কোর্স কোড 212405 কোর্স নেম প্রিন্সিপালস অফ মার্কেটিং এর তৃতীয় অধ্যায় অ্যানালাইজিং দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট নিয়ে আমি মোহাম্মদ খালেদ হাসান লেকচারার দৌলতপুর কলেজ দৌলতপুর কুষ্টিয়া আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের লার্নিং আউটকাম গুলো কি। আমরা জানব definition of environment and marketing environment, types of marketing environment, responding to the marketing environment। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় নোট করে নেবে। প্রথমে আমরা জানব হোয়াট ইজ এনভায়রনমেন্ট, পরিবেশ কি। মানুষের জীবনের পরিবেশ মানুষের জীবনের প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থাকেই পরিবেশ বলে, যেমন শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম, বিশ্বাস ইত্যাদি। অর্থাৎ শিক্ষা যেমন মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করে, তেমনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ব্যাপকভাবে মানুষের জীবনের উপরে প্রভাব বিস্তার করছে। অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম, বিশ্বাস ইত্যাদি এই উপাদানগুলোই মানুষের জীবনের উপরে যেভাবে প্রভাব বিস্তার করছে, সেই প্রভাব বিস্তারকারী এই উপাদানগুলোকে আমরা বলছিল পরিবেশ। ফিলিপ কটলার বলেন, the environment is the totality of forces and entities that are external and potentially relevant to the particular agent। অর্থাৎ পরিবেশ হলো সমগ্র শক্তি এবং সত্তার সম্মিলিত রূপ, that are external, যা বাহ্যিক এবং কোনো নির্দিষ্ট পার্টিকুলার এজেন্টের সঙ্গে সম্ভাব্যভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থা বা উপাদানসমূহ মানুষের জীবনধারা এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে, তাকে আমরা পরিবেশ বলব। এরপরে আমরা জানব what is mean by marketing, what is mean by marketing environment। বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বোঝায়? বাজারজাতকরণ পরিবেশ বলতে কোনো পণ্য বা সেবা বাজারজাতকরণে যে সমস্ত পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদান সমূহ প্রভাব বিস্তার করে তাকে বোঝায়। এই সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদান বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। বাজারজাতকরণ সম্বন্ধে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর যে সংজ্ঞা সেটা দেখি। এখানে বলছে, এ কোম্পানিজ মার্কেটিং এনভায়রনমেন্ট কনসিস্ট অফ দ্য অ্যাক্টরস ফোর্সেস আউটসাইড মার্কেটিং that affect marketing management's ability to build and maintaining successful relationship with target customer। অর্থাৎ একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ কতগুলো বাহ্যিক পক্ষ ও শক্তি সমূহের দ্বারা গঠিত, যা অভীষ্ট ক্রেতাদের সাথে সফল সম্পর্ক প্রতিষ্ঠা ও রক্ষা করার ক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপনার সামর্থ্যের বা যোগ্যতার উপর প্রভাব
ফেলে। বাজারজাতকরণ পরিবেশ হলো, অর্থাৎ বাজারজাতকরণ বা মার্কেটিং এনভায়রনমেন্ট হলো নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি, সত্তা বা পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত, বা যে অবস্থা বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। এরপরে আমরা আলোচনা করব টাইপস অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। বাজারজাতকরণ পরিবেশ কত ধরনের হয়ে থাকে। সংজ্ঞাতে আমরা পেয়েছি নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটো উপাদান আছে যে শক্তিগুলো পরিবেশের উপরে বা বাজারজাতকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সেই উপাদানের প্রেক্ষিতে বাজারজাতকরণ হলো দুই রকম। There are two types of marketing environment. Say one, marketing, micro marketing environment and macro marketing environment. আমরা প্রথমেই মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ হোয়াট ইজ মিন বাই মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট। যে সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদান বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রত্যক্ষভাবে বা সরাসরি প্রভাব বিস্তার করে তাদের সম্মিলিত রূপকেই মাইক্রো এনভায়রনমেন্ট বলে, ব্যষ্টিক পরিবেশ বলে। ব্যষ্টিক পরিবেশ কোম্পানির অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য এবং ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর সাথে কোম্পানি অনেকখানি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ব্যষ্টিক মাইক্রো এনভায়রনমেন্ট সম্বন্ধে অ্যাড্রিয়ান পালমার বলেন, the micro environment describes those elements which impinge directly on a company. অর্থাৎ যে মাইক্রো এনভায়রনমেন্ট ওই সকল উপাদানকে বোঝাচ্ছে বা ওই সকল উপাদানকে বোঝায় যা কোম্পানির উপর সরাসরি প্রভাব বিস্তার করে। এরপরে আমরা জানব components oblique forces of micro marketing environment, অর্থাৎ ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান বা শক্তি সমূহ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ, যে পরিবেশগুলো কোম্পানির নিয়ন্ত্রণে থাকে, কোম্পানি ইচ্ছা করলে এই পরিবেশের উপর প্রভাব বিস্তার করে এবং তার অনুকূলে আনতে পারে। অর্থাৎ এই পরিবেশ যেমন কোম্পানিকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার অনেক সময় বাজারজাতকরণের ক্ষেত্রে অনেক হুমকি বয়ে আনতে পারে। আমরা মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্টের উপাদান নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে হলো কোম্পানি। কোম্পানি বলতে বোঝাচ্ছে কোম্পানি ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে কোম্পানি বলতে এমন একটি সংস্থাকে বোঝায় যেখানে কতিপয় সদস্য মিলিত হয়ে আইনগতভাবে বাজারজাতকরণ কার্যক্রমে সম্পাদন করে থাকে। বাজারজাতকরণ মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্টে কোম্পানি বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, কোম্পানি ইজ এ কর্পোরেট এন্টারপ্রাইজ দ্যাট হ্যাজ এ লিগাল আইডেন্টিটি separate from that of its member. It operates as one single unit in the success of which all the members participate. অর্থাৎ
কোম্পানি হচ্ছে আইন দ্বারা গঠিত একটা সংস্থা যার সদস্যদের থেকে পৃথক আইনগত সত্তা রয়েছে এবং এটি একটি একক ইউনিট হিসাবে কাজ করে, যার সফলতায় সকল সদস্যই অংশগ্রহণ করে থাকে। মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্টের দ্বিতীয় উপাদান বা শক্তি হচ্ছে সাপ্লায়ার, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহকারী যারা। সাপ্লায়ার আর ফার্মস and individual that provide the resources needed by company to produce its goods and services, অর্থাৎ পণ্য বা সেবা তৈরি করার জন্য প্রয়োজনীয় সম্পদ বা সামগ্রিক কাঁচামাল যে প্রতিষ্ঠান বা ব্যক্তিসমূহ সরবরাহ করে থাকে তাকে সরবরাহকারী বলে। অর্থাৎ সরবরাহকারী বলতে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা কোম্পানি বা প্রতিযোগীদের উৎপাদিত পণ্যের কাঁচামাল তথা উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। 3 নম্বর, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, অর্থাৎ বাজারজাতকরণ মধ্যস্থকারী। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ আর ফার্মস দ্যাট হেল্প দ্য কোম্পানি টু প্রমোট, সেল and distribute its goods to final customer or buyer, অর্থাৎ বাজারজাতকরণ মধ্যস্থকারীরা হলো ওই সকল প্রতিষ্ঠান যাদের সাহায্যে কোম্পানি তার পণ্য চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট প্রসার করে, বিক্রয় করে এবং বন্টন করে। অর্থাৎ মধ্যস্থকারী কারবারি ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে কোম্পানির উৎপাদিত পণ্য খুব সহজেই চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হতো না। 4 নম্বর, কম্পিটিটরস। Competitors is any person or entity which is rival against another of similar product or services, অর্থাৎ প্রতিযোগী হচ্ছে সাধারণত একই জাতীয় পণ্য বা সেবা উৎপাদনকারী ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান, প্রত্যেককেই একে অন্যের প্রতিযোগী বলা হয়। অর্থাৎ প্রতিযোগিতা করেই বাজারে নিজের পণ্যকে কাস্টমার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। সেজন্য মাইক্রো মার্কেট এনভায়রনমেন্টের প্রতিযোগী এই উপাদানটাকে গুরুত্ব দিয়েই বাজারজাতকারীকে তার পণ্য উৎপাদন করতে হবে। এরপর আছে পাবলিক, জনগোষ্ঠী। পাবলিক ইজ any group that has an actual or potential interest in or impact on an organization's ability to achieve its objective. জনগোষ্ঠী হলো এমন এক ধরনের দল যার একটি কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত এবং সম্ভাব্যভাবে প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ জনগোষ্ঠী বলতে জনগণের ওই অংশকে বোঝায় যাদের একটি সংগঠনের উপর প্রভাব থাকে। এরপরে আছে কাস্টমার, গ্রাহক, বায়ার, ক্রেতা। এটা একটি গুরুত্বপূর্ণ উপাদান বাজারজাতকরণ পরিবেশের ক্ষেত্রে, কারণ বাজারজাতকরণ কাস্টমারকে ঘিরেই সমস্ত বাজারজাতকরণ কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। কাস্টমার or buyers are person who have formal authority to select the supplier and arrange the purchase terms, অর্থাৎ গ্রাহক হলো বা ক্রেতা হলো ওই সকল ব্যক্তি যাদের সরবরাহকারী নির্বাচন করার এবং ক্রয়ের শর্তাবলী বিন্যাস করার অধিকার রয়েছে। অর্থাৎ যারা বাজারজাতকারী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করে এবং ব্যবহার করে তাদের অভাব পূরণের জন্য সেটা মার্কেট থেকে কিনে নিয়ে আসে, তাদেরকে আমরা কাস্টমার বলি। অর্থাৎ উপরোক্ত যে 6টা উপাদান আমরা আলোচনা করলাম, এই 6টা উপাদান একটা প্রতিষ্ঠানের জন্য একদিকে যেমন সুযোগ বয়ে আনতে পারে, অন্যদিকে তেমন হুমকি সৃষ্টি করতে পারে। তাই বাজারজাতকরণের ক্ষেত্রে উপরোক্ত উপাদানগুলোকে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক
কার্যক্রম বা বাজারজাত কার্যক্রম সংগঠন করতে হবে। এরপরে আমরা জানবো বাজারজাত ইনফ্লুয়েন্স অফ মাইক্রো এনভায়রনমেন্ট অন মার্কেটিং। ইনফ্লুয়েন্স অফ মাইক্রো এনভায়রনমেন্ট অন মার্কেটিং অর্থাৎ বাজারজাতকরণের উপর ব্যষ্টিক পরিবেশের প্রভাব। ব্যষ্টিক পরিবেশের প্রভাব অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বাজারজাতকরণের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেই উপাদানগুলোই এখন আমরা আলোচনা করব। কারণ প্রভাব বিস্তার করে ওই উপাদানগুলো বাজারজাতকরণের উপরে প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানের জন্য কতটুকু সফলতা বয়ে আনছে এবং কতটুকু হুমকি বয়ে আনছে সেই দিকটা বিবেচনা করার জন্য ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করতে হবে। ফ্যাক্টরগুলোর ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় এনে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত করতে হবে। প্রথমেই আমরা মাইক্রো এনভায়রনমেন্ট এর উপাদানগুলো এইমাত্র আলোচনা করলাম। ওই উপাদানগুলোই এখানে বাজারজাতকরণ এর উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে। সেই উপাদানগুলো আমরা এখানে দিয়েছি। প্রথম আছে কোম্পানি, যেটা নিয়ে আলোচনা করলাম। সাপ্লায়ার আছে, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ আছে, কম্পিটিটরস আছে, পাবলিক আছে, কাস্টমার্স আছে। প্রত্যেকটা বিষয় সম্পর্কেই আমরা এইমাত্র আলোচনা করলাম। সেই আলোচনাগুলোই এখানে আলোচনা করে অ্যান্সার করলেই হয়ে যাবে। তবে কোম্পানির ভিতরে যে বিভিন্ন রকম বিভাগ থাকে সেই বিভাগগুলো যেমন ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, অর্থাৎ সকল বিভাগের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে যাতে একটা বিভাগের দোষ অন্য বিভাগ চাপাতে না পারে কোম্পানির কোনো একটা ভুলের কারণে। সেই বিষয়গুলো ভালো করে দেখতে হবে যাতে করে বাজারজাতকরণের উপরে প্রভাবটা অনুকূল হয়। সাপ্লায়ার খুব গুরুত্বপূর্ণ উপাদান, কারণ সাপ্লায়ার কাঁচামাল সরবরাহ না করলে পণ্য উৎপাদন করা সম্ভব নয়। তাই সঠিক সময়ে ন্যায্য মূল্যে কাঁচামাল যাতে সাপ্লায়ারের কাছ থেকে পাওয়া যায় সেই বিষয়টি গুরুত্ব দিতে হবে। এরপর আছে মার্কেটিং ইন্টারমিডিয়েটরিজ। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ উৎপাদিত পণ্য সঠিক চ্যানেলে সঠিক মধ্যস্থকারী যদি পাওয়া না যায় তাহলে চূড়ান্ত ভোক্তার কাছে সঠিক সময়ে পণ্যটা পৌঁছানো সম্ভব নয়। সেজন্য বিভিন্ন ধরনের প্রতিনিধি বা মার্চেন্ট মধ্যস্থকারী যারা আছে তাদের সাথে সম্পর্ক রেখে সমন্বয় করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপর আছে প্রতিযোগী, কারণ প্রতিযোগী গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ, অর্থাৎ প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হবে। এজন্য কাস্টমার কি ধরনের পণ্য চাচ্ছে তাদের সন্তুষ্টি বিধানের জন্য সে ধরনের পণ্য উৎপাদন করতে হবে। জনগোষ্ঠী এটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা বাজারজাতকরণের উপর প্রভাব বিস্তার করে, কারণ জনগোষ্ঠী বলতে সমগ্র জনগোষ্ঠীকে বোঝায়। এই সমগ্র জনগোষ্ঠীর মধ্যে আবার বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে। যেমন কিছু জনগোষ্ঠী আছে অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী, মিডিয়া জনগোষ্ঠী আছে, সরকারি জনগোষ্ঠী আছে, নাগরিক জনগোষ্ঠী আছে, স্থানীয় জনগোষ্ঠী আছে, সাধারণ জনগোষ্ঠী আছে। প্রত্যেক জনগোষ্ঠীর প্রত্যেক রকম চাহিদা আছে, প্রত্যেকের চাহিদা বা অভাব বিভিন্ন রকম। তাই প্রত্যেক এবং চাহিদার অভাবকে বিবেচনা করে আমাকে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করতে হবে। গ্রাহক, কাস্টমার, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা ব্যষ্টিক বাজারজাতকরণের উপর প্রভাব বিস্তার করে। যেমন আছে ভোক্তা বাজার, ব্যবসায়ী বাজার, পুনরায় বিক্রয় বাজার, সরকারি বাজার, আন্তর্জাতিক বাজার। প্রত্যেকটা বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে যাতে করে খুব সহজেই পণ্যটি প্রত্যেক বাজারের প্রয়োজন অনুপাতে তারা ব্যবহার করতে পারে। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের উপাদান সমূহ কখনো প্রতিষ্ঠানের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে, আবার বড় ধরনের হুমকি বয়ে আনতে পারে। সেজন্য উপাদানগুলো ভালোভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটার সাথে সমন্বয় করে আমার
বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপরে আমরা আলোচনা করব হোয়াট ইজ মিন বাই ম্যাক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট, অর্থাৎ ম্যাক্রো এনভায়রনমেন্ট, সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশ বা সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝায়? যে সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। অর্থাৎ এই সকল পক্ষ, অর্থাৎ যে সকল পক্ষ বা শক্তি উপাদান বাহ্যিক এবং অনিয়ন্ত্রণযোগ্য যা প্রতিষ্ঠানের ব্যষ্টিক পরিবেশের উপরও প্রভাব বিস্তার করে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা ব্যষ্টিক পরিবেশ নিয়ে আলোচনা করলাম, সেই পরিবেশের উপরে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো প্রভাব বিস্তার করে থাকে এবং এই উপাদানগুলো কোম্পানি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধরনের উপাদানগুলোকেই আমরা ম্যাক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট বলছি। ম্যাক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট সম্বন্ধে ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, ম্যাক্রো environment consists of the larger societal forces that affect the micro environment। অর্থাৎ সামষ্টিক পরিবেশ বৃহত্তর সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে গঠিত, বৃহত্তর সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে গঠিত, যা সমগ্র ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশকেও প্রভাবিত করে, সামষ্টিক পরিবেশকেও প্রভাবিত করে এবং এই উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য নয়, কিন্তু ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে। তাই সামষ্টিক পরিবেশের উপাদানগুলো যাতে প্রতিষ্ঠানে বড় ধরনের ক্ষতি না করতে পারে সেগুলোকে মাথায় রেখেই তাদের কোম্পানিকে তার বাজারজাত কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপরে আমরা জানবো কম্পোনেন্টস অর ফোর্সেস অফ ম্যাক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট, অর্থাৎ সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান বা শক্তিসমূহ। আমরা সামষ্টিক পরিবেশের বাজারজাতকরণ পরিবেশ সম্বন্ধে জানছি কাকে বলে। এখন আমরা সেখানে জেনেছি যে সকল উপাদান বাহ্যিক এবং অনিয়ন্ত্রণযোগ্য সেই উপাদানগুলোকেই আমরা সামষ্টিক বাজারজাতকরণের উপাদান বলছি। সেই উপাদানগুলো আমরা আলোচনা করব। প্রথমে যে উপাদানটি আছে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, অর্থাৎ জনসংখ্যাগত পরিবেশ। এটা একটা কোম্পানির বা একটা বাজারকারী প্রতিষ্ঠানের বাহ্যিক উপাদান। জনসংখ্যাগত পরিবেশ বলতে বোঝায় জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা ও অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের সমন্বয়ে জনসংখ্যাগত পরিবেশ গঠিত। অর্থাৎ জনসংখ্যা বা জনসাধারণের ভোগের পরিমাণ, ক্রয় অভ্যাস, রুচি, পছন্দ ইত্যাদিতে পার্থক্য সৃষ্টি করে। অর্থাৎ বিভিন্ন অঞ্চলের জনগণ বিভিন্ন ধরনের পণ্য পছন্দ করে, তাদের রুচি এক এক রকম, কিন্তু বাজার সারা বিশ্বব্যাপী। বাংলাদেশের বাজারেও পণ্যটি বিক্রয় করা যাবে, বাংলাদেশের বাইরের অন্য দেশে পণ্যটি বিক্রয় করা যাবে। তাই জনসংখ্যাগত পরিবেশটা শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ না, দেশের বাইরেও সীমাবদ্ধ। জনসংখ্যাগত পরিবেশ সম্বন্ধে ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, demographic environment is the major interest to marketers because it involves people and people make up markets। অর্থাৎ জনসংখ্যাগত পরিবেশ হলো বাজারজাতকারীর নিকট প্রধান বিবেচ্য বিষয়, কারণ এটি জনগণকে সম্পৃক্ত করে এবং জনগণই বাজার সৃষ্টি করে। এরপরে আছে ইকোনমিক এনভায়রনমেন্ট, অর্থনৈতিক পরিবেশ।
অর্থনৈতিক পরিবেশ কতগুলো উপাদান, যথা মোট জাতীয় উৎপাদন, মুনাফা, মুদ্রাস্ফীতির হার, উৎপাদনশীলতা, সুদের হার ইত্যাদির সমন্বয়ে গঠিত। এ সকল উপাদান ভোক্তাদের ক্রয় ক্ষমতা ও ক্রয়ের ধরনকে প্রভাবিত করে। অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, the economic environment consists of factors that affect customer purchasing power and spending patterns। অর্থাৎ এই উপাদানটা কোম্পানির বা গ্রাহকের ক্রয় ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে এবং তার খরচের উপরেও প্রভাব বিস্তার করে। এরপর আছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক বলতে সাধারণত আমরা যেটাকে বুঝে থাকি সেটা হলো যে আবহাওয়া, জলবায়ু, নদ নদী, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ ইত্যাদি ইত্যাদি উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রাকৃতিক পরিবেশ বাজারজাতকরণ কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ কোনো অঞ্চলের কোনো পণ্যের কাঁচামাল সহজ প্রাপ্য হলে সেই পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণ ওই অঞ্চলে খুব সহজে করা হয়। অর্থাৎ কাঁচামাল যদি সহজলভ্য হয় তাহলে পণ্যের উৎপাদন খরচ কম হবে, পণ্যের উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করা সহজ হয়। ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, the natural environment involves the natural resources that are needed as inputs by marketers or that are affected by marketing activities। প্রাকৃতিক পরিবেশ বলতে ওইসব প্রাকৃতিক সম্পদকে বোঝায় যেগুলো বাজারজাতকারী কাঁচামাল বা ইনপুট হিসেবে ব্যবহার করে কিংবা বাজারজাতকরণ কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত। এরপর আছে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, প্রযুক্তিগত পরিবেশ। এটা একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান এবং সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উপরে সবকিছু নির্ভর করছে। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট ইজ দ্য ফোর্সেস দ্যাট create new technology, creating new product and market opportunities। অর্থাৎ প্রযুক্তিগত পরিবেশ হলো ওই সকল উপাদান যার দ্বারা প্রযুক্তি প্রভাবিত হচ্ছে। প্রযুক্তিগত পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে এবং নতুন নতুন পণ্য উদ্ভাবিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে বাজারজাতকরণের নবতর যুগ। অর্থাৎ সাধারণত প্রযুক্তি উন্নয়নের ফলে ভোক্তাদের নতুন নতুন পণ্য ও সেবা ভোগের সুযোগ সৃষ্টি হয়, আর নতুন নতুন পণ্য ভোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানও উন্নতি হচ্ছে। তাই প্রযুক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ বেশি দিতে হবে, গবেষণা করতে হবে, যাতে সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা কোম্পানি ব্যবহার করতে পারে, যাতে করে ভোক্তাদের বা কাস্টমারকে নতুন নতুন পণ্য সহজেই সরবরাহ করা যেতে পারে। 5 পলিটিক্যাল এনভায়রনমেন্ট, রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ বলতে সরকারি নিয়ম নীতি ও আইন কানুন, সরকারি সংস্থা ও বিভিন্ন প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমন্বয়কে বোঝায়। অর্থাৎ পলিটিক্যাল পরিবেশ বলতে সরকার এখানে ইনভলভমেন্ট থাকবে, জনগণ ইনভলভমেন্ট থাকবে, বিভিন্ন সরকারি সংস্থা ইনভলভমেন্ট থাকবে, যাতে করে এদের সম্মিলিত রূপ একটা পরিবেশের উপরে যে প্রভাব বিস্তার করছে তাকে আমরা বলছি রাজনৈতিক পরিবেশ। ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, দি পলিটিক্যাল এনভায়রনমেন্ট কনসিস্ট অফ লজ, গভর্নমেন্ট এজেন্সিজ and pressure groups that influence and limit various organization and individual in a given society। সমাজের যে সকল আইন কানুন, সরকারি সংস্থা এবং চাপ প্রয়োগকারী গোষ্ঠীকে কোনো ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করে এবং সীমাবদ্ধতা বজায় রাখে তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
সব শেষে আছে কালচারাল এনভায়রনমেন্ট। The cultural environment is made up of institutions and other forces that affect society's basic values, perception, performance and behaviors. অর্থাৎ সমাজের মৌলিক মূল্যবোধ, অগ্রাধিকার এবং আচরণের উপর যে সকল প্রতিষ্ঠান এবং অন্যান্য শক্তি প্রভাব বিস্তার করে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশ হলো ওই সকল উপাদানকে বোঝায় যা সমাজের মৌলিক মূল্যবোধ ও আচরণকে প্রভাবিত করে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনফ্লুয়েন্স অফ ম্যাক্রো এনভায়রনমেন্ট অন মার্কেটিং। অর্থাৎ বাজারজাতকরণের উপর সমষ্টিক পরিবেশের প্রভাব। আমরা সমষ্টিক পরিবেশ নিয়ে আলোচনা করছি, সেখানে বলা হয়েছে সমষ্টিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ কোম্পানি ইচ্ছা করলে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না এবং এই উপাদানগুলো প্রতিষ্ঠানের উপরে পরোক্ষভাবে প্রভাবিত করে। এগুলো আমরা আলোচনা করব। প্রথমে আছে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। সেটা একটু ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিভাবে পরিবেশের বাজারজাতকরণের উপরে প্রভাব বিস্তার করে সেটা আমরা দেখব। আছে জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তন, পরিবর্তিত পারিবারিক জীবন, শিক্ষা ও পেশা, জনসংখ্যার ভৌগোলিক পরিবর্তন। এই উপাদানগুলো সরাসরি বাজারজাতকরণের উপরে প্রভাব ফেলে না, পরোক্ষভাবে এরা প্রভাব ফেলে। পরিবর্তিত পারিবারিক জীবন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে পারিবারিক জীবনে পরিবর্তন বিশেষ করে আমাদের সমাজে অনেকখানি চোখে পড়ছে। বর্তমানে কর্মজীবী মহিলার সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, নারীর আর্থিক ক্ষমতায়নও বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বিবাহটাও বিলম্ব হচ্ছে। এতে করে পারিবারিক জীবনধারায় পরিবর্তন আসছে। এ কারণে বর্তমানে ফাস্টফুড, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, তৈরি পোশাক ইত্যাদির চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তন, অর্থাৎ বিভিন্ন বয়সের জনগণের বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা আছে, সেটা বিবেচনায় রাখতে হবে। ঠিক শিক্ষা ও পেশাও এটাও বাজারজাতকরণের উপরে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। এরপর আছে ইকোনমিক এনভায়রনমেন্ট, অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ বলতে যেটা বোঝায় সেটা হলো যে মানুষের আয় করার ক্ষমতা বা আয়ের পরিবর্তন। মানুষ যদি আগের তুলনায় বেশি আয় করে তাহলে তার পণ্য দ্রব্য ক্রয় করার ক্ষমতাটা বেড়ে যাবে, এবং আয়ের পরিমাণটা যদি কমে যায় তাহলে তাদের অধিক হারে ব্যয় করার বা পণ্যটা ক্রয় করার ক্ষমতা কমে যাবে। আয় বেশি হলে পণ্য বেশি ক্রয় করবে, আয় কম হলে পণ্য কম ক্রয় করবে। অর্থাৎ ব্যক্তির বা ভোক্তার আর্থিক অবস্থাও কিন্তু বাজারজাতকরণের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক আয় যদি বেশি হয় তাহলে ভোক্তার ব্যয়ের ধরনের পরিমাণটাও বেশি হবে। ঠিক আয়ের উপরে সঞ্চয়ের মনোভাবও নির্ভর করে। আয় যদি বেশি হয় তাহলে সঞ্চয় বেশি হবে, আয় যদি কম হয় তাহলে সঞ্চয়ের হারও কম হবে। সেই ক্ষেত্রে আয় কম হলে বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়ে বাজারজাতকরণ বা পণ্য ক্রয় করে থাকে। এই বিষয়গুলো বাজারজাতকরণের উপরে প্রভাব বিস্তার করে থাকে। এরপর আছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিকগত পরিবেশ। ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আছে কাঁচামালের ক্রয় ক্ষমতা হ্রাস, কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা। বর্তমানে কাঁচামালের স্বল্পতা দেখা দিচ্ছে, সেই সাথে শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেটা গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন কারণে পরিবেশ দূষণটাও বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সরকারি হস্তক্ষেপও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই উপাদানগুলো একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণের উপরেও প্রভাব বিস্তার করে। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা প্রযুক্তির উন্নয়নের ফলেই বর্তমানে অনেক বেশি সফলতা পাওয়া যাচ্ছে, অনেক বেশি নতুন নতুন পণ্য উদ্ভাবিত হচ্ছে, পণ্যের গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে, গবেষণা ও উন্নয়ন খাতের খরচও বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলো
পরিবেশের উপরে প্রভাব বিস্তার করে, বাজারজাতকরণের উপরে প্রভাব বিস্তার করে। পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ব্যবসা নিয়ন্ত্রণকারী আইন অধ্যাদেশ জনস্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করেও পলিটিক্যাল এনভায়রনমেন্ট প্রভাব বিস্তার করে। কালচার এনভায়রনমেন্ট, সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা, উপসংস্কৃতি, মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন সমূহ বাজারজাতকরণকে প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আমরা সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসপন্ডিং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট, বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান। বাজারজাতকরণ পরিবেশের উপাদান দ্বারা বাজারজাতকরণ কার্যক্রম প্রভাবিত হয়। এ সকল প্রভাবের গতিধারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না। তাই বলা যায় বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে পরিবেশের প্রতি সাড়া প্রদান করে থাকে। তবে অনেকে ধারণা করেন 3 ধরনের কোম্পানি রয়েছে যারা পরিবেশের উপর বিভিন্নভাবে সাড়া প্রদান করে থাকে। যেমন কোন কোম্পানি কিছু ঘটতে পারে তা নিয়ে চিন্তা করে, এবং কিছু কোম্পানি রয়েছে যারা কেবলমাত্র যা ঘটে তা নিয়ে পর্যবেক্ষণ করে, এবং কোন কোম্পানি কি ঘটেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করে। এই বিষয়গুলো একটা প্রতিষ্ঠানের বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান করে থাকে। আমরা আজকে পর্যায়ক্রমে পরিবেশ কি সেটা জানলাম, বাজারজাতকরণ পরিবেশ কি সেটা জানলাম। বাজারজাতকরণ পরিবেশ কত রকম আমরা জানি, 2 রকম, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ, or মাইক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট or ম্যাক্রো মার্কেটিং এনভায়রনমেন্ট। এবং এই 2 পরিবেশের উপরে যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং এই দুটো পরিবেশের উপাদানগুলো বাজারজাতকরণের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা বাসায় বিভিন্ন লেখকের বই, আমি এখানে 2টা বুক রেফারেন্স দিয়ে দিচ্ছি, সেই বইগুলো দেখবে এবং বাসায় ভালোভাবে আমার লেকচারটা পড়বে, শুনবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা লেকচার শেষ করলাম। আল্লাহ হাফেজ।